স্বাগত। এখন দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিম শাফিন এবং আমি নাহিদা মিতু। MOU between DTech Bangladesh Tech Limited and the Huawei Technology Bangladesh Limited. I'd like also request Chinese ambassador and the Bangladesh ambassador come to us on cooperation and collaboration in breast cancer treatment using nuclear applications. The government has embarked on a series of reforms to create more business-friendly atmosphere and offer a secure and predictable environment for investors. Our huge domestic market, the markets that are adjacent to us hold endless opportunity for entire region. শাফিন, চীনের ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু ৬,০০০ কোটি টাকার বিনিয়োগ সহযোগিতা মিলেছে এবং প্রধানমন্ত্রী সফরের দ্বিতীয় দিনে ডিজিটাল ব্যাংকিং, জ্বালানি খাত সহ ১৬টি বিষয়ে সমঝোতা হয়েছে। এই প্রধানমন্ত্রী সফরের আগেই চীনের রাষ্ট্রদূত বলছিলেন যে এটি একটি ঐতিহাসিক সফর হতে যাচ্ছে এবং বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে যে এটি ভূ রাজনৈতিক ক্ষেত্রের চেয়েও বেশি গুরুত্ব বহন করবে অর্থনৈতিক এবং জাতীয় স্বার্থে। সেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে বিনিয়োগ সহজ করতে সব খাতে সংস্কার করছে সরকার। এ নিয়ে বিস্তারিত রয়েছে এখন দুপুরে। শাফিন, নানা জল্পনা কল্পনা এবং আন্দোলন শেষে কিন্তু অবশেষে কোটা নিয়ে আপিল শুনানি হতে যাচ্ছে আগামীকাল। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ চেম্বার এই আদেশ দেন। এ নিয়ে আমাদের কাছে এখন দুপুরে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই বেইজিংয়ে বাণিজ্য সম্মেলন নিয়ে কথা বলতে চাই। শাফিন, আমরা প্রথমেই বলছিলাম যে বেইজিংয়ে আজ প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনের মতো সফর করেছেন এবং সেখানে বেইজিংয়ে চীনের সঙ্গে বাংলাদেশের 16টি সমঝোতা স্মারকে সই হয়েছে। এখানে একটি বিষয় যে সফরটি মূলত ৮ থেকে ১১ তারিখ হলেও ৯ এবং ১০ তারিখ আজকে এবং আগামীকাল এই দুই দিনই যে মূল বৈঠকগুলো রয়েছে সেগুলো হবে। এর মধ্যে বলছিলাম যে বাণিজ্য এবং জাতীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। সেক্ষেত্রে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যেই একটা সম্পর্ক স্থাপন করা, সেখানে প্রধানমন্ত্রী মধ্যস্থতা করবেন এবং থাকবেন, সেটা তিনি ছিলেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে অন্যতম আকর্ষণীয় বিনিয়োগের স্থান বর্তমান অবস্থায় রয়েছে এবং সেখানে আরও সংস্কার চলছে যাতে বিনিয়োগ আরও সহজ করা যায়। এ নিয়ে সহকর্মী দেবরাজ দেবের প্রতিবেদন আমরা দেখব। দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিগত দশক ধরেই বাংলাদেশ নিজেকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা অব্যাহত রেখেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিনিয়োগ সম্ভাবনাময় দেশ হিসেবে ব্র্যান্ডিংয়ে জোর দিচ্ছে সরকার। এই ধারাবাহিকতায় 4 দিনের চীন সফরের দ্বিতীয় দিনে বেইজিংয়ের ওয়ার্ল্ড চায়না সামিট উইংয়ে বাংলাদেশ ও চীনের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে চীন ও বাংলাদেশি ব্যবসায়ী নেতারা তাদের নানা সম্ভাবনা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। এরপরেই প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশকে বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় স্থান হিসেবে তুলে ধরেন। এ সময় তিনি বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ করতে সরকার সম্ভাব্য সকল খাতে সংস্কার করে যাচ্ছে। We are establishing 100 special economic zones, each equipped with state-of-the-art facilities. Additionally, we are developing 5 country-specific economic zones to foster closer economic ties with key partner nations. Moreover, the government has undertaken significant measures to enhance the ease of doing business. বাংলাদেশের পুঁজিবাজার সহ আর্থিক খাতে চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানান সরকার প্রধান। দুদেশের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসায়িক উদ্যোগ নেওয়ারও তাগিদ দেন তিনি। We encourage Chinese companies to form joint ventures with Bangladeshi firms. This collaboration will facilitate technology transfer, skill development and market access for both parties. আমি একটু বাংলায় বলতে চাই, আমার সাথে অনেক বাঙালি ইনভেস্টর আছেন।
একটা বিশাল বিজনেস ডেলিগেশন নিয়ে আমি এসেছি। আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে দিতে পারেন। আমার মনে হয় সেটা সবথেকে ভালো হবে। একসাথে মানে প্রাইভেট সেক্টর আরো বেশি ইনভেস্টমেন্ট করতে। কাজে আমি যারা এসছেন তারা কিন্তু এই কাজটাই করবে, সেটা আমি চাই। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে তার উপস্থিতিতে 16টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় বেসরকারি খাতে। এর মধ্যে জ্বালানি, প্রযুক্তি ও আর্থিক খাতে বেশ কয়েকটি সমঝোতাও ছিল। দেবরাজ দেব, এখন, বেইজিং, চীন। শাফিন, আজ দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য সম্মেলনের পর প্রধানমন্ত্রী কিন্তু উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। সে খবর আমরা জানবো। সরাসরি বেইজিংয়ে আছেন আমাদের সহকর্মী দেবরাজ দেব, তার সাথে আমরা যুক্ত হতে চাই। সরাসরি আমরা চলে যাচ্ছি দেবরাজ দেবের কাছে। দেবরাজ, জানাবেন যে আজকে তো আসলে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর চীন সফরের কর্মসূচিগুলো শুরু হলো। বিকেলের দিকে উচ্চ পর্যায়ের যে সব ব্যক্তিবর্গের সঙ্গে প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে, সেখানে আলোচনার বিষয়বস্তু কি কি থাকছে এবং আসলে আজকের পুরো সার্বিক কর্মসূচিগুলো জানতে চাই। কিছুক্ষণ আগেই আসলে যে বাংলাদেশ এবং চীনের মধ্যকার যে ব্যবসায়িক আসলে সম্ভাবনা এবং বিনিয়োগের যে খাতগুলো রয়েছে সেগুলো শীর্ষক একটি সম্মেলন হয়েছে, যেখানে কিন্তু যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা কিন্তু সেখানে সরাসরি যুক্ত ছিলাম চীনের বেইজিং থেকে, এবং সেখানে কিন্তু বেসরকারি খাতে বেশ কয়েকটি আসলে সমঝোতা স্মারক সই হয়েছে। প্রায় 16টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে যে প্রযুক্তি খাতে, আর্থিক খাতে এবং জ্বালানি খাতে কিন্তু বেশ বড় বিনিয়োগ এসেছে বা চীনের তরফ থেকে। এবং এছাড়া যে চীনের অর্থনৈতিক অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু এক ধরনের আসলে বিনিয়োগ হয়েছে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বারবার বলেছেন যে আগামীর বাংলাদেশ অর্থাৎ স্মার্ট বাংলাদেশ এবং অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী রাষ্ট্র করতে চীনের মতো বন্ধু রাষ্ট্রের বিনিয়োগ বা সহযোগিতার কোনো বিকল্প নেই বলে কিন্তু তিনি বলেছেন। এবং পাশাপাশি প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে পরিবেশ বিনিয়োগকে আরো বিনিয়োগ বান্ধব পরিবেশ আসলে বাংলাদেশে তৈরি করতে যে ধরনের সংস্কারের দরকার তার সবই কিন্তু তার সরকার করছে বলে কিন্তু তিনি চীনা ব্যবসায়ীদের জানিয়েছেন। এবং তিনি বিশেষ করে যে আপনার আর্থিক খাতে বিনিয়োগ করার, বিশেষ করে পুঁজিবাজারে প্রধানমন্ত্রী বিনিয়োগ করার কিন্তু আহ্বান জানিয়েছেন চীনা ব্যবসায়ীদের। এবং তিনি বলেছেন যে বাংলাদেশ আগামী দিনে এই অঞ্চল হবে বিনিয়োগের জন্য সবথেকে আকর্ষণীয় স্থান, এবং এটিকেই ধরে কিন্তু বাংলাদেশের সরকার এবং নীতি নির্ধারকরা তাদের যে কার্যক্রম পরিচালনা করছে এবং সেই সম্ভাবনাকে কাজে লাগাতেই কিন্তু এই চীনকে আহ্বান জানানো হয়েছে। আমি আরেকটু যদি বলি, এই যে 16টা সমঝোতা স্মারক হয়েছে, সেই 16টা সমঝোতা স্মারকের আসলে যদি অর্থের মূল্যে ধরতে যাই তাহলে প্রায় 490 মিলিয়ন মার্কিন ডলার। এটি কিন্তু একটি বিশাল পরিমাণ আসলে বিনিয়োগে। এতদিন কিন্তু দুই সরকারের মধ্যে আসলে ব্যবসায়িক চুক্তিগুলো সম্পন্ন হতো, কিন্তু এইবার কিন্তু দেখা গেল এই সম্মেলনে প্রায় 16টি যে সমঝোতা স্মারক হয়েছে এর সবকটাই কিন্তু চীন এবং বাংলাদেশের বেসরকারি খাতের থেকে এসেছে। এবং এই বেসরকারি খাতের অংশীদারিত্ব বাড়াতেও কিন্তু প্রধানমন্ত্রী আরো তাগিদ দিয়েছেন। প্রধানমন্ত্রী কিন্তু তার বক্তব্যে বারবার বলেছেন বিভিন্ন সময়ে যে আসলে সরকারের যে ব্যবসায়িক চুক্তিগুলো সেগুলো তো থাকবেই, কিন্তু সেগুলোর থেকেও যে বেসরকারি খাতে যেন বিনিয়োগটা বাড়ে সেই তাগিদ কিন্তু তার পূর্বে থেকেই ছিল। এবং সেই তাগিদের প্রতিফলনই কিন্তু এইবারের এই যে চীনের যে 4 দিনের প্রধানমন্ত্রীর সফর, সেই সফরে কিন্তু আমরা প্রতিফলিত হতে দেখলাম। তো এই সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশের আরো অনেক ব্যবসায়ীরা এসেছেন। তারা অদূর ভবিষ্যতে হয়তো এই বিনিয়োগ আরো অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগ অংশীদারিত্বের ভিত্তিতে করতে পারবে, যা দুই দেশের অর্থনীতির জন্যই ভালো হবে বলে মনে করছেন এখানকার ব্যবসায়ীরা। তো চীনের বেইজিং শহর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সহকর্মী দেবরাজ দেব যুক্ত হয়েছিলেন
বেইজিং থেকে। তিনি জানাচ্ছিলেন যে মৃত প্রধানমন্ত্রীর সফরের দ্বিতীয় দিন আজ, তবে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন আলোচনা আজকে থেকেই শুরু হয়েছে। সেখানে দুদেশের বেসরকারিভাবে দুদেশের যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের মধ্যে একটা বড় চুক্তি রয়েছে, যেখানে এই 6,000 কোটি টাকা বিনিয়োগ করছে চীনের ব্যবসায়ীরা। সেখানে তারা আর্থিক খাত, ডিজিটালাইজেশন, পরিবেশ বান্ধব বোতল তৈরি কারখানা এবং ইলেকট্রিক গাড়ি তৈরি সহ জ্বালানি খাতে বিশেষ আগ্রহ দেখিয়েছে। এটা বলা হচ্ছিল যে বাংলাদেশ আসলে চীনের সাথে এই সফরটি এত গুরুত্বপূর্ণ যে সেখানে প্রথমত আমাদের যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা আমরা বলি যে শুল্কমুক্ত সুবিধা একেবারে, সেটি 2026 সালের পর বাংলাদেশ রাখবে কিনা, এই ধরনের কোনো পলিসিতে যাবে কিনা। বাংলাদেশের আর চীনের মধ্যে একটা বড় বাণিজ্য ঘাটতি রয়েছে, প্রায় $20 বিলিয়ন। আমরা আমদানি নির্ভরতা অনেক, কিন্তু আমরা রপ্তানি করতে পারছি না। সেখান থেকে এই যে এমইউগুলো, এগুলোর আসলে এই সমঝোতাগুলোর মূল কারণ হচ্ছে বাংলাদেশ এবার সেপা চুক্তিতে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে যে বাংলাদেশ একটা পার্টনারশিপের মধ্য দিয়ে যাচ্ছে, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ যেটাকে বলা হচ্ছে। এবং এই সেপা এগ্রিমেন্টগুলো এমনই যেটা দু দেশের অর্থনীতিকেই এগিয়ে নিয়ে যাবে। শাফিন, আমরা প্রধানমন্ত্রী সফর নিয়ে কথা বলছিলাম, এই পর্যায়ে আমরা একটু দেশে কোটা আন্দোলন নিয়ে কথা বলতে চাই। কোটা আন্দোলনে আমরা শুনেছি যে কালকে আপিল শুনানি হচ্ছে, এ নিয়ে আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে কিন্তু আমাদের একজন সহকর্মী যুক্ত হবেন, যুক্ত হচ্ছেন জাহিদ। বিশেষ চেম্বার আদালতের আদেশে আর কি কিছু বলা হয়েছে এবং কাল কখন শুনানির কার্যতালিকা আছে এই কোটা ইস্যু নিয়ে বিস্তারিত জানাবেন। আমি তো 2018 সালের 4 অক্টোবর সরকার কোটা বাতিল করে দেওয়ার পরে এই কোটা পুনরায় চেয়ে মুক্তিযোদ্ধাদের কয়েকজন সন্তান হাইকোর্টে একটি রিট করে, সেই রিটের শুনানি শেষ করে গত জুনের 5 তারিখে এটি আবার বহাল করা হয়। অর্থাৎ হাইকোর্টের রায়ে যেটি বলা হয়েছিল যে সরকার যে কোটা বাতিল করে দিয়েছিল সেটি বিধিসম্মত হয়নি, আইনসম্মত হয়নি, এই কারণে কোটা আবার পুনরায় বহাল হয়। এরপরেই শিক্ষার্থীরা এবং চাকরি প্রার্থীরা লাগাতার আন্দোলনে যায়। সেই আন্দোলনের ধারাবাহিকতার মধ্যেই আপিল শুনানির জন্য এটি গত 4 তারিখে নির্ধারণ করা ছিল, সেদিন শুনানি হয়নি এবং এ সপ্তাহের মধ্যে শুনানি হওয়ার কথা ছিল। তার মধ্যে আজকে সকালে আবার কিছু শিক্ষার্থীরা তারা আবেদন করেছেন চেম্বার আদালতে, বিশেষ চেম্বার আদালতে, সেটি আগামীকাল শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এরপরে যেটি হয়েছে যে আরেকটি গ্রুপ আবার আজকে শিক্ষার্থীদের আরেকটি অংশ তারা আরেকটি আবেদন করেছেন, সেটিরও শুনানি আজকে দুপুরে চেম্বার আদালতে হবে। সব কিছু মিলিয়ে আগামীকাল চেম্বার আদালতে এই কোটা আন্দোলনকারীদের পক্ষের যে দাবি এবং সরকারের যে আপিল রয়েছে সেই এবং হাইকোর্ট যে রায়টি দিয়েছে সব কিছু মিলে একটি শুনানি হওয়ার কথা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার এটি আগে থেকে নির্ধারিত ছিল কোটার যে আপিলটি রয়েছে সেটি শুনানি হওয়ার জন্য। তবে রাষ্ট্রপক্ষ থেকে গতকালকে যেটি অ্যাটর্নি জেনারেল আমাদেরকে জানিয়েছিলেন যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি তারা হাতে পাওয়া মাত্রই এটি নিয়ে তারা আপিল করবেন এবং দ্রুত সময়ের মধ্যে শুনানি শেষ করবেন। সেক্ষেত্রে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলেছিলেন অ্যাটর্নি জেনারেল। তার মধ্যে একদিন পরেই এসে দুটি পক্ষ আজকে চেম্বার আদালতে দুটি আবেদন করেছেন। একটি আবেদনের শুনানি কিছু সময়ের মধ্যে শুরু হবে, আরেকটি আবেদনের বিষয়ে সকালে একটি সিদ্ধান্ত হয়েছে। এবং এই কোটার আন্দোলনের শিক্ষার্থীদের দাবি হচ্ছে তারা দাবি করছেন যে হয় বাতিল করে দেওয়া হোক অথবা সংস্কার করে অল্প সংখ্যক কিছু কোটা রাখা হোক, কিছু অল্প শতাংশ কোটা রাখা হোক, সেটি 10% হতে পারে, 15% হতে পারে, এরকম দাবির মুখে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন চলছে। তার মধ্যে আদালতের বিষয়টি রয়েছে। এখানে সরকারের মন্ত্রীরা দফায় দফায় বৈঠক করেছেন, যদিও তারা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কিছু বলছেন না। তবে যেটি সরকারের পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই বলা হচ্ছে যে এটি আদালতের বিষয়, আদালতে নিষ্পত্তি হওয়ার পরেই তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। এক্ষেত্রে এখন বিষয়টি আদালতেই ঝুলে গেছে। আদালতের সিদ্ধান্তের আগে কোনো পক্ষেরই কোটার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার সুযোগ নেই। এ কারণে সবাই আদালতের দ্বারস্থ হচ্ছেন এবং আদালতের এই শুনানি হওয়াটি জরুরি এবং শুনানি হওয়ার পরেই জানা যাবে যে কোটার ভবিষ্যৎ আসলে কি, কোটা থাকবে কি থাকবে না, বা কত সদস্য কোটা থাকতে পারে, বা সরকারের পক্ষে কি আদেশ দিতে পারে, বা সরকারের জন্য কোনো নির্দেশনা দিবে কিনা আদালত, সেটির জন্য অপেক্ষা করতে হচ্ছে এটি চূড়ান্ত নিষ্পত্তির পরেই। মিতু, সরকারি চাকরিতে কোটা আন্দোলন কর্মসূচি নিয়ে কাল ঘোষণা আসবে, এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জাহিদ হাসান। আমরার অবস্থা কেন ভয়াবহ, আমরার বাড়িঘর যা আছে সব পানির তলে। বন্যার পরে যে ক্ষতি হয় আসলে এগুলি কভার হয় না। এই এলাকায় পানি উঠতেছে, বিভিন্ন জায়গায় ভাঙতেছে, মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে। খনন কাজটা দ্রুত কেন শুরু করতেছে না কেন? বালুকে কিংবা পলিকে সরিয়ে পানি যে গতিতে চলে তখন কিন্তু আর তলদেশের পলিটা সরে যায় না, তখন তলদেশের পলিটা ঠিক থাকে, আবার ভাঙনটা তীব্র হয়। ট্রেডিশনাল ঘরবাড়ি দিয়ে কিন্তু এখানে আর হবে না, আমাদেরকে যেতে হবে সাস্টেনেবল ঘরবাড়ি। দুর্যোগের যে ক্ষয়ক্ষতি হতে পারে এটার পরিমাণ হ্রাস করার লক্ষ্যে কাজ করবেন।
দুর্যোগটা হচ্ছে যুদ্ধকালীন সময়ের কাছাকাছি, কিন্তু স্বাভাবিক সময় শান্তি পিরিয়ডে এখন থেকে তো পরিকল্পনা হবে। দুর্যোগ ব্যবস্থাপনায় প্রতি বছর কারি কারি টাকা ঢাললেও নেই সুফল, তাই গবেষণা ও প্রযুক্তি ভিত্তিক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের। একটু পরে এ নিয়ে জানাবো বিস্তারিত। শাফিন, যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে চলাচলে অযোগ্য হয়ে পড়েছে চট্টগ্রামে প্রায় কোটি কোটি টাকা ব্যয়ে আমদানি করা বেশ কিছু গাড়ি, এবং সেই গাড়ির সংখ্যা প্রায় ৭৫টি, এবং সেটি ধ্বংস করছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। এবং এটাই কিন্তু প্রথম ইতিহাসে যে চট্টগ্রাম কাস্টমস কোনো গাড়ি ধ্বংস করছে। এর আগে এই গাড়িগুলো নিলামের যে ব্যবস্থাটি রয়েছে প্রচলিত, এখানে বলা হচ্ছে যে কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে এই গাড়িগুলো চট্টগ্রাম কাস্টমস এবং বন্দরের যে নিলামের শেড রয়েছে সেখানে দীর্ঘদিন ধরে জায়গা দখল করে আছে, ফলে অন্য পণ্য জট হচ্ছে। একই সাথে এই গাড়িতে যেই জ্বালানি রয়েছে তা থেকে বিস্ফোরণের একটা শঙ্কা রয়েছে, ফলে বিআরটি এর প্রতিবেদনের ভিত্তিতে এই গাড়িগুলো ধ্বংস করা হচ্ছে। এ নিয়ে সহকর্মী হাজেরা শিউলির প্রতিবেদন রয়েছে, দেখব। চট্টগ্রাম কাস্টমস হাউজের নিলাম শেডে স্তূপ করে রাখা লোহার টুকরো, চেসিস, গাড়ির চাকাসহ নানা যন্ত্রাংশ দেখে বোঝার উপায় নেই একসময় এগুলো ছিল সব দামি গাড়ি। অযত্নে বহু বছর পড়ে থাকা এসব গাড়ির একসময় বাজার মূল্য থাকলেও এখন কেবল স্ক্র্যাপ। ব্যাপক আয়োজনে কাস্টমস হাউজে নিলাম শেডে চলছে এমন ৭৫টি গাড়ি ধ্বংসের কর্মযজ্ঞ। এরই মধ্যে ৬০টি গাড়ি ধ্বংসের কাজ শেষ। সবগুলো গাড়ি কাটা শেষ হলে উন্মুক্ত নিলামে ভাঙ্গারি হিসেবে বিক্রি করা হবে। ধ্বংস করতেছে প্রায় ১৫-২০ দিন থেকে আর কি। তো একটা গাড়ি, বড় গাড়িগুলো কাটতে প্রায় 2 দিন লাগতেছে, 2 জন কাটামানের, আর ছোট গাড়ি গেলে 1 দিনে হচ্ছে আর কি। এলপি মিটার লাগবে, এলপি বোতল লাগবে, অক্সিজেন বোতল লাগবে, এগুলো দিয়ে আমরা টিউব লাগবে, এগুলো দিয়ে আমরা গ্যাস কাটিং করি। ধ্বংস করা গাড়ির মধ্যে আছে জিপ, প্রাইভেট কার, পিকআপ, মাইক্রো, ডাম্প ট্রাক, স্টেশন ওয়াগন, সুইপার লরি সহ দামি সব গাড়ি। এর আগে খালাস না করা চলাচল অযোগ্য গাড়ির যন্ত্রাংশ কেটে বিক্রি করলেও এবারই প্রথম পুরো ধ্বংসের উদ্যোগ নিল চট্টগ্রাম কাস্টমস হাউজ। কর্তৃপক্ষ বলছে এসব গাড়ি আর সড়কে চলাচলের উপযুক্ত নয় বলে বিআরটিএ প্রতিবেদন দিয়েছে। এ কারণে গাড়িতে জমে থাকা গ্যাস বিস্ফোরণের দুর্ঘটনা এড়াতে ও বন্দরে ইয়ার্ড খালি করে পণ্যজট কমাতে এমন উদ্যোগ। একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায় যে গ্যাস জমে গাড়িগুলো ধ্বংস হয়ে বন্দরের ভিতরে একটা দুর্ঘটনা ঘটতে পারে। অ্যাট দ্য সেম টাইম বন্দরে ইয়ার্ড খালি করার একটা বিষয় থাকে। সব কিছু মিলিয়ে এটা কমিটির সুপারিশের ভিত্তিতে এবং বিআরটি এর প্রতিবেদনের আলোকে এগুলি ধ্বংস কার্যক্রমের জন্য এসেছে। যদিও বিডাররা বলছে বিশেষ কমিটি গঠন করে যথাসময়ে নিলামে বিক্রি করা হলে বিপুল অর্থ ব্যয়ে আমদানি করা এসব গাড়ি ধ্বংস করতে হতো না। আমলাতান্ত্রিক জটিলতায় রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে ডলার ব্যয় করে আনা গাড়ি ধ্বংস হওয়ায় অপচয় হচ্ছে বৈদেশিক মুদ্রারও। এক্ষেত্রে একেবারে স্ক্র্যাপ না করে ইঞ্জিন সহ বিভিন্ন যন্ত্রাংশ আলাদা করে বিক্রি করা হলে সরকার ভালো রাজস্ব পেত বলে মনে করেন তারা। এই পণ্যগুলি ধ্বংস হোক আর এমনি বিক্রি হোক, যত সহসা বিক্রি করা যায় তত রাজস্ব বৃদ্ধি পাবে। যত দেরি হওয়ার কালক্ষেপণ করা হবে ততই কিন্তু রাজস্ব এফেক্ট হবে। নিলাম শাখা যখন ভিতরে ছিল, বন্দরের ভিতরে, তখন কিন্তু প্রায় 18 থেকে 21টা গাড়ি বিক্রি করছে কাস্টম কর্তৃপক্ষ, ধ্বংসের গাড়ি। আমরা ওগুলো ওখানে কেটে, এভাবে কেটে পার্ট করে পার্টসগুলো আলাদা করে নিয়ে গেছি। এটা তো এমন করলো সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হলো, আমরা ব্যবসায়ীরাও। কর্তৃপক্ষ বলছে ধ্বংস করা গাড়িগুলো 15 থেকে সর্বোচ্চ 30 বছরের পুরানো। এরই মধ্যে অনেক গাড়ি এসেছে আমদানি নীতি লঙ্ঘন করে। বাণিজ্য মন্ত্রণালয় ছাড়পত্র না দেওয়ায় এসব গাড়ি নিলামে বিক্রি সম্ভব হয়নি। এছাড়া কোনো গাড়ি নিলামে দর কম পড়া সহ নানা জটিলতায় বিক্রি সম্ভব হয়নি। আমদানি করা তার পণ্য খালাস করে নাই, অথবা যেগুলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা আটক করে আমাদের কাছে জমা দিয়েছে, সেগুলো হয়তো বা কেউ আর আমাদের কাছে ক্লেম করে নাই। পরবর্তীতে হয়তো এটা নিলামে গিয়েছে, নিলামে তো একটা প্রসেস আছে যে একটা রিজার্ভ ভ্যালু থাকে, কত % ভ্যালু হবে, সে যেহেতু ওইগুলি কাভার করে ওই কারণে নিলাম হয়নি, দেখি গাড়িগুলো এই পর্যায়ে চলে এসেছে। মামলা থাকায় এমন আরও 61টি গাড়ি নিলাম সেরে ধ্বংসের অপেক্ষায় পড়ে আছে। তাই রাজস্ব ক্ষতি এড়াতে গাড়ি সহ খালাস না হওয়া যে কোনো পণ্যের মামলা দ্রুত শেষ করে নিলাম করার দাবি বিডারদের। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। এখন দুপুরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, কিছুক্ষণ পরে ফিরে আসছি, আবারও সঙ্গেই থাকুন।
ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। শাফিন, বিগত বছরগুলোতে ঘন ঘন বন্যার প্রভাব কিন্তু দেশের অর্থনীতিতে পড়েছে। খাদ্য উৎপাদন থেকে শুরু করে আমরা যদি দারিদ্র্য বিমোচনের দিকে তাকাই, সেটা কিন্তু খুব মন্থর গতিতে এগোচ্ছে এবং এ বিষয়ে যে রাষ্ট্র যে ধরনের কার্যক্রম হাতে নিয়েছে সেটাও খুব বেশি আশানুরূপ না। আমার অবস্থায় সমন্বিত যুগোপযোগী প্রযুক্তি ভিত্তিক এবং টেকসই পরিকল্পনা করা দরকার জানিয়ে সার্বিক বন্যা ব্যবস্থাপনা নিয়ে সহকর্মী মোকাররম হোসাইন, মেহেরিন অ্যানি এবং গুলজার আহমেদের যৌথ প্রতিবেদন। নদীমাতৃক এই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং আবহাওয়াজনিত কারণে প্রতি বছর অসংখ্য ছোট বড় বন্যায় আক্রান্ত হচ্ছে। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট এবং সময়ে সময়ে বন্যার রূপ পরিবর্তিত হওয়ায় এবং স্থায়িত্ব স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ায় প্রতিনিয়ত ক্ষতি বাড়ছে। কিন্তু এই বন্যায় যে পরিমাণ ক্ষতি হচ্ছে তার বিপরীতে বন্যার ব্যবস্থাপনা আসলে কতটুকু, সেই প্রশ্নের উত্তর মেলাবো আজ। এই বন্যাটা পানি নিচ্ছে তার তো ওখানকে বন্যা পানি উঠে কেটা লাগে উঠে আপনার যে খাল আছে না, নদী আছে না, এই নদীগুলা ভরে গেছে। পানি কোন দিকে যাইতো? সিলেটের বালাগঞ্জ উপজেলার হামসাপুর গ্রামের কামাল মিয়া বলছিলেন বন্যা নিয়ে তার জীবনের অভিজ্ঞতার কথা। তার মতে গেল 5 বছরে যে বন্যার ভয়াল রূপ তিনি দেখেছেন তা অতীতের সকল বন্যার থেকেও প্রলয়ঙ্কারী ও বিধ্বংসী। তাই তো প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে তার ক্ষতির তালিকা। আমার বয়স 65 বছর হয়ে যান, ইলা বন্যা আমি দেখছি না। আজ 5-6 বছর ধরে লগ্ন বন্যা। এই বন্যায় আমরা দেখো এই অঞ্চলের মানুষ আমরা ক্ষতিগ্রস্ত। চলতি বছরে জুন জুলাইয়ে 3 দফায় বন্যার কবলে পড়েছে সিলেট, এখনও যা চলমান, যাতে বিভাগের 4 জেলার অন্তত 25 লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমরা অবস্থায় কেন ভয়াবহ, আমরা বাড়িঘর যা আছে সব পানির তলে। আর এই যে হিসাবে মানে বান ভাঙ্গিছে, বান এটা সবটা একেবারে উড়ে গেল। নদী পাড়ের মানুষের আমরা প্রত্যেকের বাড়িঘর অনেকটা ভাঙ্গে যায়, আর বন্যার পরে যে ক্ষতি হয় আসলে এগুলো রিকভার হয় না। পরিসংখ্যান বলছে সিলেটে 1998 সালের পর বন্যা ছিল 2004 সালে। তারপর ধারাবাহিকভাবে এই 20 বছরে ছোট বড় 10টি বন্যা মোকাবেলা করতে হয়েছে উত্তর পূর্বাঞ্চলের মানুষকে। প্লাবনভূমির মানুষের যখন বন্যা সঙ্গী, তখন বন্যা ব্যবস্থাপনায় কৌশল মূলত বাঁধ নির্মাণ। বছর বছর বাঁধ দিয়েও বন্যার পানি ঠেকানো কঠিন চ্যালেঞ্জ হয়ে পড়ে। অন্যদিকে প্রকৃতির উপর কোনো হাত যেখানে থাকে না, চেরাপুঞ্জিতে বৃষ্টি বেশি হবে কিনা, উজানের পানি কতটুকু নামবে জানা কি সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে সমন্বয় করা জরুরি। এছাড়া প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় গবেষণা ভিত্তিক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের তাগিদ দেন তারা। ভারতকে কিন্তু এতে আমাদেরকে সম্পৃক্ত করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা সফল হবে না, কারণ সবগুলো পানি কিন্তু ওখান থেকে আসছে। সুতরাং বন্যাপ্রবণ এলাকায় আমাদের ঘরবাড়িগুলো কেমন হবে? ট্রেডিশনাল ঘরবাড়ি দিয়ে কিন্তু এখানে আর হবে না, আমাদেরকে যেতে হবে সাস্টেনেবল ঘরবাড়িতে। কৃষি ডায়েরির তথ্যমতে 1,48,000 বর্গ কিলোমিটার আয়তনের এই বাংলাদেশে প্রায় 1 লাখ বর্গ কিলোমিটার এলাকা প্লাবনভূমি। বন্যার কারণে পলি পড়ে এসব জমি ক্রমশ উঁচু হচ্ছে, যা ব্যাহত করছে প্রান্তিক জনপদের স্বাভাবিক জীবন ব্যবস্থা। এমনই একটি অঞ্চল রংপুর। সেই গল্প শুনব সহকর্মী মোকাররম হোসেনের কাছ থেকে। চলতি বছরের জানুয়ারিতে তিস্তা নদীর যে পানিশূন্যতা, সেই প্রতিবেদনে আমরা যেটি দেখিয়েছিলাম বিস্তীর্ণ বালুচর, সেটি ছিল তিস্তার এই মাঝখানের চিত্র। কিন্তু 6 মাসের ব্যবধানে জুনের মাঝামাঝি সময় থেকে উজানের জলের ঢলে তিস্তার এমন টইটুম্বুর অবস্থা। স্থানীয়রা বলছেন বিগত 3 দশক ধরে উজান থেকে নেমে আসা ঢলের পানি আর এখানকার ভাঙনের ফলে জমে যাওয়া পলিতে গর্ভ ভরেছে তিস্তার, যার ফলে এখন অল্প একটু বৃষ্টিতেই তিস্তার এমন আগ্রাসী রূপ। দেশের চতুর্থ বৃহৎ আর বহুরূপী তিস্তা গেল 3 দশকে ক্রমেই যেন অবাধ্য আর বেড়া হয়েছে। মৌসুম ভেদে তার পরিবর্তিত রূপ বিপাকে ফেলেছে স্থানীয়দের। শুষ্ক মৌসুমে তিস্তা পানিশূন্য কঙ্কাল, আর বর্ষায় উজানের ঢলে প্লাবনের রেকর্ড হয় প্রতিনিয়ত। এই এক নদীতেই বিপর্যস্ত উত্তরের প্রতিটি জনপদ।
এখানে প্রতি বছরে যেভাবে বন্যা কবলিত হচ্ছে, এলাকায় পানি উঠতেছে, বিভিন্ন জায়গায় ভাঙতেছে, মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে। খনন কাজটা দ্রুত কেন শুরু করতেছে না কেন, এইটাই আর কি সরকারের কাছে আর কি আমাদের দাবি আর কি। 10টিরও বেশি নদ নদী রংপুর বিভাগের প্রায় 2 কোটি মানুষের আশীর্বাদ ছিল। পরিচর্যা ও সঠিক ব্যবস্থাপনার অভাবে নদীগুলো এখন বয়ে আনে অভিশাপ। রক্ষণাবেক্ষণের উদাসীনতা নদীগুলোকে করে তুলেছে মুমূর্ষ। মৃত প্রায় অনেক নদীর কারণে বাধাগ্রস্ত জলের অর্থনীতি। নদীগুলো আমরা বিভিন্ন এনভায়রনমেন্টাল ডিসঅর্ডার হচ্ছে আমরা জানি, এজন্য নদীর নাব্যতা হারিয়ে ফেলতেছে। তারপর আমরা দেখতেছি যে তাদের নদী পথের গতিপথগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। নদী যেহেতু প্রচুর দুদিকে ভেঙে ভেঙে প্রশস্ত হয়ে গেছে, সেটা একটা বড় অসুবিধা। আবার একসঙ্গে যখন পানি আসে, সেই পানি কিন্তু আর অন্য সময়ে স্বাভাবিক তলদেশের বালুকে কিংবা পলিকে সরিয়ে পানি যে গতিতে চলে, তখন কিন্তু আর তলদেশের পলিটা সরে যায় না, তখন তলদেশের পলিটা ঠিক থাকে, আবার ভাঙনটা তীব্র হয়। অঞ্চলভিত্তিক বন্যা বিশ্লেষণ করলে দেখা যায় পাহাড়ি ঢল, প্লাবনভূমির দক্ষিণ পশ্চিমাঞ্চল, শহরাঞ্চল আর উপকূলের বন্যার ধরন ভিন্ন হলেও প্রতিকার বা প্রতিরোধে অনুসরণ করা হয় একই ব্যবস্থাপনা। বন্যা ব্যবস্থাপনায় আসলে হচ্ছে কি, সেই তথ্য জানাবেন সহকর্মী মেহরি নেনি। প্রতি বছর বর্ষায় দেশের 1/3 জেলায় ডুবে বানের পানিতে। কখনো তা ক্ষণস্থায়ী, আবার কখনো দীর্ঘস্থায়ী। বন্যার পানিতে তলিয়ে যায় ফসলের মাঠ, বাড়িঘর। বাস্তুচ্যুত হয় লাখ লাখ মানুষ। নেমে আসে দুর্ভোগ। কিন্তু এই দুর্ভোগ লাঘবে রাষ্ট্রের ব্যবস্থাপনা কতটুকু কার্যকর? আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আছে, তারা নিজেরাই বলছেন দুর্যোগের যে ক্ষয়ক্ষতি হতে পারে এটার পরিমাণ হ্রাস করার লক্ষ্যে কাজ করবেন। দুর্যোগটা হচ্ছে যুদ্ধকালীন সময়ের কাছাকাছি, কিন্তু স্বাভাবিক সময় শান্তি পিরিয়ডে এখন থেকে তো পরিকল্পনা হবে। 1954 সাল থেকে 2024 সাল পর্যন্ত সৃষ্ট বন্যা বিশ্লেষণে দেখা যায় ক্রমেই বাড়ছে বন্যাপীড়িত এলাকা। 25 থেকে বেড়ে এখন আক্রান্ত এলাকা 67% দাঁড়িয়েছে। একই সাথে অর্ধশত বছরে বেড়েছে বন্যা ব্যবস্থাপনা ব্যয়। তবে এসব ব্যয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পর তদারকির অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। বলছেন, অনুদান নির্ভর ব্যবস্থাপনা থেকে বের হয়ে প্রযুক্তি ভিত্তিক সময়োপযোগী প্রকল্প বাস্তবায়নই কেবল মজবুত করতে পারে বন্যা ব্যবস্থাপনা। প্রতিটা দুর্যোগ ধরে ধরে আমাদেরকে প্রস্তুতিটার পুনর্মূল্যায়ন করতে হবে। মানুষের দুঃখ কষ্ট কমানোর জন্য রিলিফ করা যেতে পারে, কিন্তু রিলিফটা যেন সমাজ যেন রিলিফ নির্ভর না হয়। সম্প্রতি ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণায় উঠে এসেছে এই তিস্তা নদীর পানি অব্যবস্থাপনার কারণে প্রতি বছর 15 লাখ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের ঘাটতি হয়। সেই গবেষণায় ভবিষ্যৎবাণী করা হয়েছে যে 2030 সাল নাগাদ তিস্তা নদীর পানির অব্যবস্থাপনার ফলে চালের উৎপাদন হ্রাস পাবে 8%, আর 2050 সালে সেই হ্রাসের পরিমাণ বেড়ে দাঁড়াবে 14% পর্যন্ত। এমন পরিসংখ্যান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তিস্তা নদীর পানি ব্যবস্থাপনার মাধ্যমে এই অঞ্চলের মেরুকরণ, তিস্তার পানিশূন্যতা এবং অল্প বন্যায় এমন আগ্রাসী রূপ থেকে বাঁচতে নদী ব্যবস্থাপনা কতখানি জরুরি। সাম্প্রতিক বছরগুলোতে প্লাবিত এলাকা পুরোপুরি বন্যা নিয়ন্ত্রণে সক্ষম না হওয়ায় ভেঙে পড়ছে সামাজিক অনেক কাঠামো। নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় উৎপাদনে, বাড়ছে অর্থনৈতিক ঝুঁকিও। তাই প্রকৃতি নির্ভর এবং বাস্তবসম্মত সমাধানের দিকে জোর না দিলে ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়াবে এই বন্যা। বাংলাদেশে বন্যা ব্যবস্থাপনায় শুধু অভ্যন্তরীণ প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না, বরং দীর্ঘমেয়াদী চিন্তায়, উপমহাদেশের সহযোগিতায় অববাহিকা ভিত্তিক বন্যা ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশকে বন্যা দুর্যোগ মোকাবেলায় সক্ষম করে গড়ে তোলার সময় এসেছে। তা না হলে এই খাতে বছরে বছর যে হাজার কোটি টাকার ব্যয় হয় তা কেবল খরচের তালিকায় জমা হওয়া ছাড়া তেমন কোনো সুফল বইয়ে আনবে না। কুড়িগ্রামে বন্যা কবলিত 1.5 লক্ষাধিক মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। দিন দিন প্রকট হচ্ছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মমিনুল ইসলাম মঞ্জু। কুড়িগ্রামের নদ নদীগুলোতে পানি কমতে শুরু করেছে, তবে কমছে অত্যন্ত ধীর গতিতে, যার ফলে বাড়িঘর থেকে এখনও কিন্তু পানি সরে যায়নি। ব্রহ্মপুত্র, ধল্লা এবং দুধকুমার পানি এখনও বিপদসীমার উপরে, যার ফলে সার্বিকভাবে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তো আমি এখন আছি সদর উপজেলার চর যাত্রাপুর ইউনিয়নের শিবেরবাতি গ্রামে। এই গ্রামে 150টি পরিবার
বসবাস করে এবং প্রত্যেকটা পরিবারে এখন বাড়িঘরে পানি রয়েছে, যার ফলে তারা নৌকায় ভেলায় বিভিন্নভাবে দিন কাটাচ্ছেন। তাদের দিন চলে কিন্তু দিনমজুরির উপরে। এখন এই দিনমজুরি বন্ধ থাকায় তারা ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছেন। এ অবস্থায় তারা 5 কেজি করে চাল আর 2 কেজি করে চিরা ত্রাণ হিসেবে পেয়েছেন। এটি এখন তাদের সম্বল। এরপরে কি হবে তারা এটা নিয়ে চিন্তিত। এখন শুধু এই গ্রামে নয়, এখন যে প্রায় 300-র মতো গ্রাম যেখানে মানুষ পানিবন্দী হয়ে আছে 1.5 লক্ষাধিক, তাদের কম বেশি সবারই একই অবস্থা। এবং সেই সাথে বিস্তীর্ণ ফসলের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় তারা কিন্তু এটা নিয়েও এই চর, দ্বীপচর এবং নিম্নাঞ্চলের মানুষ খুবই কষ্টে এবং দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। বন্যার কারণে স্থগিত হওয়া সিলেট বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ শুরু হয়েছে। অন্যান্য বোর্ডে শুরুর 9 দিন পর শুরু হলো সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা, যেখানে অংশ নিচ্ছে 83,000 ছাত্রছাত্রী। অভিভাবকরা বলছেন বন্যার কারণে তারা প্রস্তুতি নিতে পারেননি ঠিকমতো। এদিকে কিছু কেন্দ্রে এখনো পানি থাকায় অন্য কেন্দ্রে সেই পরীক্ষাগুলো নেওয়া হয়েছে। প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সিলেট সদর উপজেলার দক্ষিণ সুরমা সরকারি কলেজ পরীক্ষার কেন্দ্রের সামনে এখনো হাঁটু সমান পানি। বালির বস্তার বাদ দিয়ে তৈরি করা হয়েছে বিকল্প রাস্তা, তা দিয়েই সারিবদ্ধ হয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকেন এইচএসসি পরীক্ষার্থীরা। 3 দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক উপজেলার যোগাযোগ ব্যবস্থা। এছাড়া এখনো পানি নামেনি অনেক উপজেলার নিম্নাঞ্চল থেকে। এখনো প্লাবিত পার্শ্ববর্তী বালাগঞ্জ, পেঞ্চুগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলার পরীক্ষা কেন্দ্র। এ কারণে এসব পরীক্ষার্থীদের অন্য কেন্দ্রে স্থানান্তর করা হয়। আমরা প্রপারলি প্রিপারেশন নিতে পারি নাই, আমরা কনফিউজ ছিলাম যে পরীক্ষা কখন হবে। নতুন করে আবার করে পড়তে হবে, যেগুলা প্রিপারেশন নিছিলাম পড়ছিলাম ওইগুলার ঘাটতি থাকবে। তো বাচ্চাদের ক্ষতি হয়, বাচ্চাদের মন ভাঙে যায়। তো পরীক্ষার যে প্রস্তুতি ছিল, এই প্রস্তুতিটা বন্যার কারণে যখন গ্যাপ পড়ে গেছে তখন প্রস্তুতিটা অনেকটা থেমে গেছে। পরীক্ষার্থীরা বলছেন বন্যার কারণে সার্বিক প্রস্তুতিতে ঘাটতি রয়েছে। এদিকে পরীক্ষার্থীদের সহায়তায় মাঠে আছে প্রশাসন। আমাদের প্রতিটি উপজেলায় প্রতিটি ইউনিয়নে 2টো করে নৌকা রাখা আছে। যে কোনো প্রয়োজনে জরুরি মুহূর্তে যে কেউ চাইলে সে নৌকা ব্যবহার করতে পারবে। এবং শিক্ষার্থীদের পরীক্ষা উপলক্ষে পরীক্ষা কেন্দ্রে আসার জন্য কোথাও যদি নৌকার প্রয়োজন হয়, সেখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদস্যদেরকে এবং ট্যাগ কর্মকর্তা, যিনি ইউনিয়ন ভিত্তিক ট্যাগ কর্মকর্তা, তাদেরকে নিয়োজিত করে রাখা হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের 4 জেলার 309টি শিক্ষা প্রতিষ্ঠানের 82,795 পরীক্ষার্থীর মধ্যে সিলেটে 35,620, সুনামগঞ্জে 15,664, মৌলভীবাজারে 16,508 ও হবিগঞ্জে 15,000 পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। বন্যার কারণে অন্যান্য বোর্ডে পরীক্ষা শুরু হবার 9 দিন পর এই বিভাগের শিক্ষার্থীরা বসলেন পরীক্ষায়। স্থগিত হওয়া 4টি পরীক্ষা অনুষ্ঠিত হবে 13 আগস্ট, 18 আগস্ট, 20 আগস্ট ও 22 আগস্ট। এখন সিলেট। শাফিন, হালদা নদীতে আশঙ্কাজনক হারে কমেছে মাছের ডিম এবং প্রতি বছর দেখা যায় যে এই মাছের উৎপাদন হয় 20 থেকে 25 কেজিতে এবং এবছর তা মিলেছে মাত্র 16 কেজি এবং ইতোমধ্যেই কিন্তু মাছ ছাড়ার সময় শেষ হয়েছে। মিতু, সেখানে বলা হচ্ছে যে ব্রুড মাছগুলো একের পর এক মারা যাচ্ছে, ডিম ছাড়তে না পেরেই মাছগুলো মারা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ নিয়ে গবেষণা চলমান রয়েছে। কয়েকদিনের মধ্যে পাওয়া গেছে 7টি ব্রুড মাছ মৃত অবস্থায় এবং 2টি ডলফিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে প্রতিবেদন রয়েছে, বিস্তারিত দেখব। ভালো নেই পৃথিবীর একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী, যেখান থেকে সংগ্রহ করা হয় রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম। গেল 10 দিনে নদীটির বিভিন্ন স্থান থেকে 7টি ব্রুড ফিশ এবং 2টি ডলফিনের মরদেহ উদ্ধার হওয়ায় দুশ্চিন্তা ভর করেছে হালদা পাড়ের মানুষের মনে। কারণ হালদা থেকে প্রতি বছরই ডিম সংগ্রহ করে আয় রোজগার করেন এখানকার মানুষ। মাছের মৃত্যু ভাবিয়ে তুলেছে গবেষকদেরও। মৃত মাছগুলো উদ্ধার করে এরই মধ্যে গবেষণাগারে নেওয়া হয়েছে। মৃত্যুর কারণ জানতে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে দূষণ বা বিষের কারণে মাছের মৃত্যু মানতে পারছেন না গবেষকরা। তারা বলছেন দূষণের কারণে মারা গেলে ছোট মাছ প্রথমে মারা যেত, কিন্তু যেসব মৃত মাছ উদ্ধার করা হয়েছে সেগুলোর ওজন 15 থেকে 18 কেজি। তাহলে কেন মারা যাচ্ছে এসব মাছ?
আপস্টিমে একটা রাবার ড্যাম আছে, এই রাবার ড্যামের প্রায় ওখানে 6 মাস ধরে পানিটা জমানো ছিল। 6 মাসের পানিগুলো যখন একই সাথে ছেড়ে দিয়েছে, ওই পলিউটেড পানিগুলো এসে কিন্তু মা মাছের ডিম ছাড়ার জন্য প্রতিবন্ধকতা তৈরি করেছে। এবং এই মাছ যখন ডিম ছাড়তে না পেরে যখন ডিমটা যখন আবার বডির মধ্যে অ্যাবজর্ব করে, তখন কিন্তু মাছ কিন্তু তাদের ফিজিওলজিক্যালি কিন্তু খুব ভার্নেবল হয়ে যায় এবং তাদের তখন ইমিউন কোনো ক্ষমতা থাকে না। গবেষকরা বলছেন মাছগুলোর পেটের ডিমের আকারে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। ডিম ছাড়তে না পারায় মা মাছের জন্য ব্যাপক ক্ষতি হয়েছে। এই অবস্থায় ময়নাতদন্ত প্রতিবেদনের দিকে তাকিয়ে আছেন তারা। যে সমস্ত ল্যাবরেটরিগুলোতে এই ধরনের কাজ হয়, আমরা সেই ল্যাবগুলোতে স্যাম্পল পাঠিয়েছি। হয়তো সপ্তাহখানিকের মধ্যে যদি রিপোর্ট আসে, তখন আমরা চূড়ান্তভাবে বলতে পারবো আসলে কী কারণে মাছগুলো মারা গেছে। প্রতি বছর হালদা থেকে 20 থেকে 25,000 কেজি পর্যন্ত নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়, কিন্তু এবছর সংগ্রহ করা হয়েছে মাত্র 1500 কেজি। বছরে যেখানে এক একজন ডিম সংগ্রহকারী 2 থেকে 10 লাখ টাকার ডিম সংগ্রহ করতেন, এবার সেটি নেমে এসেছে 20 থেকে 50,000-এ। গত বছরের তুলনায় এবছর ডিম অনেক কমেছে, 4 ভাগের 1 ভাগ। মাছের মৃত্যু হওয়ার দরুন, কিন্তু ডিমের সংখ্যা কম। কিন্তু বছর 20-50 হাজার, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার উপরে বিক্রি করতে পারে নাই। 2020 সালে সরকার হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করে। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। এখন দুপুরে নিচ্ছে আরও একটা বিরতি, একটু পরে ফিরে আসছি, আবারও সঙ্গে থাকুন। দেখছেন এখন দুপুর। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার বিচারের পথ বন্ধ করতে ইনডেমনিটি অধ্যাদেশ বিশ্ব রাজনীতিতে সবচেয়ে কলঙ্কজনক ঘটনা বলে মনে করেন বিশ্লেষকরা। এটি আইনে পরিণত করে সংসদে পাশ করেছিলেন জিয়াউর রহমান। শিক্ষাবিদ অধ্যাপক ম স আরিফিন সিদ্দিকী বলেন, স্বাধীনতা স্থপতিকে হত্যার পর আর তার বিচার প্রক্রিয়া বন্ধ করা ইতিহাসের নিকৃষ্টতম কাজ। অ্যাটর্নি জেনারেল বলেন, খুনিদের রক্ষায় ইনডেমনিটি অধ্যাদেশ ছিল বঙ্গবন্ধু হত্যার বিচারের একমাত্র বাধা। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। 1975-এর 15 আগস্ট ভোরবেলা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের 32 নম্বর ধানমন্ডির বাড়িতে হামলা করে সেনাবাহিনীর কয়েকজন বিপথগামী সদস্য। অতর্কিত হামলা চালিয়ে মুক্তিযুদ্ধের মহানায়ক শেখ মুজিব সহ তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়। সদ্য স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর বাড়ি সেদিন রক্তে ভাসিয়ে দিয়েছিল খুনিরা। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। বঙ্গবন্ধুকে হত্যার পরপরই দেশের ক্ষমতা গ্রহণ করে খন্দকার মোশতাক আহমেদ। তিনি 1975 সালের 26 সেপ্টেম্বর বঙ্গবন্ধুর খুনিদের দায়মুক্তি দিতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে। পরে 1979 সালের 9 জুলাই জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের দায়মুক্তি ও তাদের বিচার করা যাবে না এই মর্মে সংসদে ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করেন। সংসদে জিয়া সরকার আইন পাশ করার পর রুদ্ধ হয়ে যায় সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের সব পথ। দীর্ঘ 21 বছর পর 1996 সালে শেখ হাসিনা সরকার গঠন করলে সংসদে ওই বছরের 12 নভেম্বর ইনডেমনিটি অধ্যাদেশটি বাতিল করা হয়। উন্মুক্ত হয় বঙ্গবন্ধুর বিচারের দ্বার। ধানমন্ডি থানায় করা মামলায় 1998 সালে 8 নভেম্বর 15 জনকে ফাঁসির দণ্ড দেয় বিচারিক আদালত। 2011 সালে বিএনপি জামাত ক্ষমতায় আসলে আবারও বিচার কাজ বন্ধ হয়ে যায়। জিয়া এবং মুস্তাকের মার্শালের সময়ে ইন 1975 12টি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। 2010 সালে সুপ্রিম কোর্ট সংবিধানের 5ম সংশোধনী অবৈধ ঘোষণা করলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হয়। 5ম সংশোধনীতে ইনডেমনিটি অধ্যাদেশটি যুক্ত করা হয়েছিল। পরে আপিল শেষে বহাল রাখা হয় 12 আসামির মৃত্যুদণ্ডের রায়। বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ আইন করে বন্ধ করা ছিল স্বাধীনতার পরাজিত শক্তির রাজনৈতিক উচ্চবিলাস। কারো হত্যার বিচার করা যাবে না এ ধরনের আইন ইতিহাসে বিরল। এভাবেই ইনডেমনিটি অধ্যাদেশকে তুলে ধরেন অধ্যাপক ম স আরিফিন সিদ্দিক। আমাদের পবিত্র সংবিধানে যে সংবিধান হচ্ছে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধান, সেই সংবিধানকে কলঙ্কিত করা হলো। সেই সংবিধানকে এমনভাবে কলঙ্কিত করা হলো যে যার কারণে আমরা পরবর্তী একটা দীর্ঘ সময় 21 বছরের বেশি যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের
বিচার তো দূরের কথা, হত্যাকাণ্ড যে ঘটেছে এটার জন্য কোনো মামলা পর্যন্ত করা যায় না। এই একটা অবস্থা ছিল, দুঃখজনক। যিনি আমাদেরকে এই রাষ্ট্র দিয়ে গেছেন তার হত্যাকাণ্ড, তার পরিবারের মানুষের হত্যাকাণ্ড, তার সঙ্গে জড়িতদের বিচার করা যাবে না, এটা কখনো হতে পারে? অচিন্তনীয়। একজন মানুষকে হত্যা করা হয়েছে, আমরা বুঝতে পারি যে হত্যাকারীরাই পরবর্তীতে দায়িত্বে এসেছে। বঙ্গবন্ধুর হত্যার আসামিদের বিচার করার জন্য বিচারপতি পাওয়া যাচ্ছিল না। আইন করে বিচার বন্ধ করা ছিল বিচার বিভাগের জন্য কালো অধ্যায়, জানালেন অ্যাটর্নি জেনারেল। দুনিয়ার কোথাও এই ধরনের আইন নাই যে আইনের মাধ্যমে একটি ফৌজদারি অপরাধকে বিচারের আওতা থেকে বহির্ভূত রাখা হয়। এই ধরনের আইন পৃথিবীর কোথাও নাই। বাংলাদেশ দুর্ভাগ্য দেশ হিসাবে সেটা করা হয়েছিল সেই 1975 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে। যে আইনটা ওরা করেছিল যে মানবতা বিরোধী আইন যেটাকে বলা যায়, যেটা মানুষের মৌলিক অধিকার হচ্ছে বিচার পাওয়ার অধিকার, সেই অধিকারকে তারা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল যে আইন দ্বারা, সেই আইনটাকে বাতিল করা হয়। সরকার পরিবর্তনের পর শুধুমাত্র একজন বিচারকের অভাবে মামলাটি 5টি বছর ঝুলেছিল, শুনানি হয়নি। ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বিচার করা হলো বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল ডালিম, মেজর রাশেদ, মেজর নূর, আব্দুর রশিদ ও মোসলেম উদ্দিনকে দেশে ফিরিয়ে শাস্তি কার্যকর করা যায়নি। তারা বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে রয়েছেন। জাহিদ হাসান, এখন ঢাকা। এখন দুপুরে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। জানাবো খেলার খবর। পাকিস্তান সফরের আগে আফগানিস্তানের সাথে সিরিজ বাতিল হওয়ার প্রস্তুতিতে ঘাটতি থাকতে পারে বাংলাদেশ ক্রিকেট দলের, এমনটাই মনে করেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। শুধু তাই না, ঘরের মাটিতে প্রস্তুতি বাবরদের বিপক্ষে খুব একটা কাজেও আসবে না বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সানি মৃধা। সাম্প্রতিক সময়ে ক্রিকেটের কোনো ফর্মেটই ভালো করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর চলতি বছর টি-20 বিশ্বকাপেও খালি হাতে ফিরেছে নাজমুল শান্ত, সাকিবরা। আর টেস্টে তো জয়ের দেখাই মেলে কালে ভদ্রে। চলতি মাসে ভারতের মাটিতে আফগানদের বিপক্ষে সিরিজ খেলার কথা থাকলেও সেটি বাতিল করেছে বিসিবি। তবে আগামী মাসে পাকিস্তানের মাটিতে 2টি টেস্ট খেলতে যাবে সাকিব, মুশফিকরা। ফলে টি-20 বিশ্বকাপের পর 1.5 মাসের বিরতি দিয়ে টেস্ট খেলতে হবে টাইগারদের। এর মাঝে জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার অবশ্য ব্যস্ত থাকবে ফ্রাঞ্চাইজি ক্রিকেট নিয়ে। টি-20 ফরম্যাটের মধ্য দিয়ে যাওয়া টাইগার ক্রিকেটাররা বাবরদের বিপক্ষে কতটা ভালো করবে? পাকিস্তানে যেটা আমরা 2টা টেস্ট ম্যাচে সিরিজ খেলবো, তার আগে আমরা কি করছি এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা বেশ কিছুদিন ধরে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ এবং টি-20 এটা নিয়ে আমরা খুব বেশি ব্যস্ত ছিলাম এবং আমাদের চিন্তায়, চেতনায় সেই জিনিসটা আছে, সেটা থেকে বের হয়ে আসতে হবে। সেটা বের হয়ে এসে একদম উল্টা ফরম্যাটটা আমাদের খেলতে হবে, সেটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। শুধু তাই না, কোনো ফর্মেটই ছন্দে নেই টাইগার ব্যাটাররা। ফলে পাকিস্তান দলের মতো শক্তিশালী বোলিং লাইন আপের সামনে কতটা ভালো করতে পারবে শান্ত, মুমিনুলরা, সেটা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে ক্রিকেট বিশ্লেষকরা। ব্যাটিংয়ের দিক থেকে যদি আমি বলি, পাকিস্তান খুব স্বয়ংসম্পূর্ণ একটা বোলিং ইউনিট। পেস বোলিং বলি, স্পিন বোলিং বলি, খুব স্বয়ংসম্পূর্ণ একটা যথেষ্ট শক্তিশালী বোলিং ইউনিট ওরা, এবং ওদের মাটিতে, ঘরের মাটিতে খেলা। এবং উল্টো দিকে আমাদের ব্যাটিংয়ের যেই দৈন্যদশা, সেখানে আমরা কেমন করে সেটা ম্যানেজ করব, কিছুটা সংকেত আছেই। দেশের ঘরোয়া লিগগুলোর মান নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে প্রশ্ন। ফলে রিজওয়ান, শাহিনদের বিপক্ষে সাদা পোশাকে খেলার আগে নিজেদের মধ্যে প্রস্তুতি খুব একটা সঠিক বলে মনে করছেন না নাজমুল আবেদিন ফাহিম। এমনকি দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকা মুমিনুল, মুশফিক, জয়রা রানে ফিরতে পারবে কিনা সেটাও ভাবনার। আন্তর্জাতিক ক্রিকেট খেলার একটা আলাদা একটা ব্যাপার আছে। মানে আমরা যদি প্র্যাকটিস করি, নিজেরা যে ম্যাচ খেলি, ঘরোয়া ক্রিকেট, এটা দিয়ে সেটগুলি পূরণ হয় না। সো আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে থাকতে পারলে লাভ হতে হয়তো আমাদের। বাট টি-20 ওখানে তো আমরা টেস্ট খেলছিলাম না, আফগানিস্তানের সাথে আমাদের টেস্ট খেলার কথা ছিল না। কিন্তু তারপর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারলে, খেলার মধ্যে থাকলে কিছুটা হয়তো আমরা রিদমে থাকতে পারতাম। পাকিস্তান সফর শেষ করে সেপ্টেম্বরে 2 টেস্ট ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে ভারত যাবে বাংলাদেশ। চলতি বছরই দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আছে টাইগারদের। সানি মৃধা, এখন ঢাকা।
শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। সব খবর ফেসবুকে পেতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।